স্বাগতম জানাচ্ছি সবাইকে। নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট 1949, অকৃষি প্রজাস্বত্ব আইন 1949 সালের আইন এটা। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। খুবই অল্প কিছু সেকশন এখানে আছে, অর্থাৎ চাইলে কেউ যদি চায় এটা 20-25 মিনিটে এটা রিভাইজ করা সম্ভব। খুবই অল্প সময়ের মধ্যেই রিভাইজ করা যায় আর কি। খুবই অল্প কিছু সেকশন আছে। যাই হোক, তো আমরা একটু শুরু করি। নন এগ্রিকালচারাল ল্যান্ড বলতে বোঝে অকৃষি আইন। নন এগ্রিকালচারাল মানে হচ্ছে অকৃষি, যেটা কৃষিকাজে যেটা ব্যবহার হয় না। এখন এই আইনটা শুরু করার আগে আমাদেরকে দুটো সংজ্ঞা অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে নন এগ্রিকালচারাল ল্যান্ড, আরেকটা হচ্ছে নন এগ্রিকালচারাল টেনেন্ট। এই দুটো সংজ্ঞা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। নন এগ্রিকালচারাল ল্যান্ড সম্পর্কে বলা আছে এই আইনের, মানে অকৃষি প্রজাস্বত্ব আইনের সেকশন 2-এর সাবসেকশন 4, সেকশন 2-এর 4-এ এই সংজ্ঞাটা বলা আছে। বলছে যে নন এগ্রিকালচারাল ল্যান্ড মানে কি? এমন ল্যান্ড ইজ ইউজড ফর পারপাস। কোন পারপাসে ইউজ হয়? নট কানেক্টেড উইথ এগ্রিকালচার, হর্টিকালচার। মানে এমন ল্যান্ড যেটা এগ্রিকালচার কিংবা হর্টিকালচারের পারপাসের ইউজ হয় না, ঠিক আছে? নট কানেক্টেড মানে এগ্রিকালচার এবং হর্টিকালচারের সাথে কোনো কানেক্টেড নাই। অর লিজ ফর পারপাস, এমন পারপাসে লিজ দেওয়া হয়েছে নট কানেক্টেড উইথ এগ্রিকালচার, হর্টিকালচার, যেটা এগ্রিকালচার কিংবা হর্টিকালচারের সাথে কানেক্টেড না, ইররেসপেক্টিভ অফ ওয়েদার ইট ইজ ইউজড ফর সাচ পারপাস অর নট। তার মানে এটা ওই পারপাসে ইউজ হচ্ছে কি হচ্ছে না এটা দেখার বিষয় না, ঠিক আছে? মানে যে জমিটা নন এগ্রিকালচারের সাথে কানেক্টেড না, এমন পারপাসে লিজ দেওয়া হয়েছে, কিন্তু ওই পারপাসে এটা ইউজ করতেছে কি না এটা কোনো দেখার বিষয় না, ঠিক আছে? ওই জমিকে বলা হচ্ছে কি নন এগ্রিকালচারাল ল্যান্ড। এরপরে নিচে আমরা যদি একটু খেয়াল করি, হাইলাইট করা আছে এখানে, বাট নট ইনক্লুড। কিন্তু কিছু জমি আছে যেগুলোকে নন এগ্রিকালচারাল ল্যান্ড আমরা বলতে পারবো না। কোনগুলো সেগুলো আমরা একটু দেখি। হুইচ অরিজিনালি লিজড ফর এগ্রিকালচার, হর্টিকালচার, যেগুলো মূলত লিজ দেওয়া হয়েছে এগ্রিকালচার কিংবা হর্টিকালচার পারপাসে, বাট ইজ বিং ইউজড নট কানেক্টেড উইথ এগ্রিকালচার, হর্টিকালচার। কিন্তু কি হচ্ছে না? এগ্রিকালচার বা হর্টিকালচারের পারপাসে ইউজ হচ্ছে না। দিছে এগ্রিকালচার কিংবা হর্টিকালচার পারপাসে, কিন্তু ওই পারপাসটাইতে ইউজ হচ্ছে না। এগ্রিকালচারের জন্য এটা ইউজ হইতেছে না। কত সময় ধরে ইউজ হইতেছে না? একটা সময় আছে, বলছে যে পিরিয়ড ইজ লেস দেন 12 ইয়ার্স। কিন্তু ওই পিরিয়ডটা কত? 12 ইয়ারের কম, মানে 12 বছরের কম সময় ধরে এটা ওই পারপাসে ইউজ হইতেছে না। তাহলে এটাকে আমরা কি বলবো? নন এগ্রিকালচারাল ল্যান্ড বলতে পারবো না। এখানে বলছে বাট নট ইনক্লুডেড, এটা অন্তর্ভুক্ত হবে না। এটাকে আমরা কৃষি জমি বলতে হবে, এগ্রিকালচারাল ল্যান্ডই বলতে হবে, নন এগ্রিকালচারাল বলতে পারবো না, ঠিক আছে? এরপরে বলতেছে যে ল্যান্ড কানেক্টেড উইথ কাল্টিভেশন মানে চাষাবাদ, যেটা চাষাবাদের সাথে সম্পৃক্ত, অর ম্যানুফ্যাকচার অফ ট্রি, চা উৎপাদনের জন্য, যেটা কি চা উৎপাদন কাজে সম্পৃক্ত অথবা চাষাবাদের সাথে সম্পৃক্ত, এমন জমি কি হবে না? অকৃষি হিসেবে গণ্য হবে না, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম, প্রথমে বলছে যে যেটা এগ্রিকালচার, হর্টিকালচারের সাথে কানেক্টেড না, এমন পারপাসে লিজ দেওয়া হয়েছে, সে পারপাসে ইউজ হইতেছে কি হইতেছে না এটা কোনো বিষয় না। আবার বলতেছে কি, যেটা অরিজিনালি কৃষিকাজের জন্য দেওয়া হয়েছে কিন্তু কৃষিকাজে ইউজ হচ্ছে না 12 বছর ধরে। আবার ওই জমিটা যেটা কি চা উৎপাদন কিংবা চা চাষাবাদের জন্য কি হচ্ছে? ইউজ হচ্ছে, ওই জমিটা অকৃষি হিসেবে গণ্য হবে না। তাহলে নিচের দুইটা যদি আমরা দেখি, আমরা একটু জুম আউট করি, এগুলো হচ্ছে কি নন এগ্রিকালচারাল হিসেবে ইউজ হচ্ছে, নন এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবে গণ্য হবে না, আর এইগুলো হচ্ছে নন এগ্রিকালচারাল হিসেবে গণ্য হবে, ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের নন এগ্রিকালচারাল ল্যান্ডের সংজ্ঞা। এই সেকশনটা যদি আমরা ব্যারেক থেকে পড়ি তাহলে খুবই হিবিজিবি করে দেওয়া আছে। আমি এখানে পার্ট করে ভাগ করে দিলাম আর কি। একটা মামলা আছে শাহিদ আলী ভার্সেস রেজা মোহাম্মদ 57 DLR 39। এই মামলায় বলছে কি, ল্যান্ড ওয়াজ বিং ইউজড ফর বেনিফিট অফ এগ্রিকালচারাল ল্যান্ড, মানে যেই জমিটা এগ্রিকালচারাল ল্যান্ডের বেনিফিটের জন্য ইউজ হয়, কৃষি জমির বেনিফিটের জন্য যেই অকৃষি জমিটাই ইউজ হয় সেটাকেও আমরা অকৃষি জমি বলতে পারবো না, নন এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবে ধরা হবে না, কারণ এটা কৃষি জমির ইয়ের জন্য বেনিফিটের জন্য ইউজ হচ্ছে, সুতরাং এটা কৃষি জমি হিসেবে ধরা হবে, অকৃষি বলা হবে না এটাকে। দ্বিতীয় সংখ্যাটা নন এগ্রিকালচারাল টিনেন্ট। নন এগ্রিকালচারাল টিনেন্ট নিয়ে আলোচনা আছে। সংখ্যাটা দেওয়া হয়েছে সেকশন 2-5, সেকশন 2 সাবসেকশন 5। কি বলছে এখানে, নন এগ্রিকালচারাল টিনেন্ট বলতে কাকে বোঝাবে? হু হোল্ডস নন এগ্রিকালচারাল ল্যান্ড আন্ডার অ্যানাদার পারসন উইথ কনসেন্ট। যে কি করে, কোনো নন এগ্রিকালচারাল ল্যান্ডকে ধারণ করে আন্ডার অ্যানাদার পারসন, অন্য কোনো পার্সনের অধীনে, উইথ কনসেন্ট, তার সম্মতিতে, অথবা উড বি লায়েবল টু পে রেন্ট। কিসের জন্য লায়েবল? সে ভাড়া দিতে, মানে ওই জমিটার জন্য ভাড়া দিতে সে কি দায়বদ্ধ, টু সাচ পার্সন, ওই পার্সনের নিকটে। ওই যে অ্যানাদার পার্সন আছে, এই অ্যানাদার পার্সনকে সে কি করতে হবে, যার অধীনে জমিটা ধারণ করে আছে তাকে সে রেন্ট বা ভাড়া দিতে সে কি দায়বদ্ধ, ফর দ্যাট ল্যান্ড, ওই জমির জন্য। ঠিক আছে, এরপরে নিচে বলছে কি, বাট ডাজেন্ট ইনক্লুড, কিন্তু ওই কোন জিনিসটাকে ইনক্লুড করবে না, কাকে ইনক্লুড করবে না নন এগ্রিকালচারাল টেনেন্ট হিসেবে? বলতেছে যে হু হোল্ডস সাচ ল্যান্ড, যে এমন কোনো জমি ধারণ করে আছে, অন হুইচ এনি প্রিমাইসেস অকুপাইড বাই সাচ পারসন। অন হুইচ এনি প্রিমাইসেস, যেটার উপরে কি আছে, কোনো কোনো স্থাপনা আছে, কোনো বিল্ডিং আছে, অকুপাইড বাই সাচ পারসন, এবং ওই পারসন কি করতেছে, এটা দখল করে আছে, অকুপাই করে আছে, তার দখল এটা আছে আর কি। ইফ সাচ প্রিমাইসেস, যদি ওই প্রিমাইসেসটা কি হয়, হ্যাভ বিন, যেটা সে দখল করে আছে, প্রিমাইসেস বলতে এই প্রিমাইসেসটা যেটা সে দখল করে আছে, হ্যাভ বিন ইরেক্টেড অর ওন্ড বাই দ্য পারসন, এমন পারসন দ্বারা এটা নির্মাণ করা হয়েছে, কিংবা এমন পারসন দ্বারা এটার মালিকানা, এমন পারসন এটার মালিকানা ধরে আছে, টু হোম, যার নিকট, সাচ অকুপায়ার ইজ লায়েবল টু পে রেন্ট, যার নিকট, ওই যে অকুপায়ারের কথা আমরা পড়ছি এখানে, এই অকুপায়ার কি করবে, লায়েবল, দায়বদ্ধ, পে রেন্ট, ভাড়া দিতে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে মানুষটা এমন কোনো প্রিমাইসেস, এমন কোনো বিল্ডিং স্থাপনা দখল করে আছে, যেটার জন্য সে কি করতে হয়, ওইটার মালিককে কিংবা ওইটা যে নির্মাণ করছে তারে কি করতে হয়, ভাড়া টাড়া দিতে হয়, মানে আমরা বিল্ডিং টিল্ডিং ভাড়া দিয়েছি ওইটা আর কি। তো ওইখানে ওই মানুষটা কি হবে না, যে এরকম বিল্ডিং ভাড়া নিয়ে থাকে, সে কিন্তু টেনেন্ট হিসেবে গণ্য হবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে, এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা দুটা পার্ট দেখি। এইখানে হচ্ছে কে টেনেন্ট হবে, আর এখানে হচ্ছে কে টেনেন্ট হবে না। ঠিক আছে, দুইটা অংশে ভাগ করে দিলাম। এরপর আমরা দেখি সেকশন 3, নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট 1949। এখানে সেকশন 3-এ বলছে যে টেনেন্ট হচ্ছে দুই প্রকার, এক নম্বর হচ্ছে টেনেন্ট আর একটা হচ্ছে আন্ডার টেনেন্ট। পারপাস ফর হুইচ দ্য ল্যান্ড ইজ ইউজড। সেকশন 4-এ বলছে কোন পারপাসে, কোন উদ্দেশ্যে আমরা এই জমিটা, নন এগ্রিকালচারাল ল্যান্ডগুলা, মানে অকৃষি জমিগুলো আমরা ব্যবহার করতে পারবো। এক নম্বর হচ্ছে হোমস্টেড অথবা রেসিডেন্সিয়াল, মানে বাসস্থান হিসেবে বা বসতবাড়ি হিসেবে আমরা ইউজ করতে পারবো। 2 নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারিং অর বিজনেস, কোনো কলকারখানা বা হচ্ছে যেখান থেকে আমরা কিছু উৎপাদন করতে পারবো, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং, অথবা হচ্ছে বিজনেস পারপাস, ব্যবসা বাণিজ্যের পারপাসে। 3 নম্বর হচ্ছে রিলিজিয়াস অর আদার পারপাস, মানে ধর্মীয় কোনো পারপাসে কিংবা অন্য কোনো চ্যারিটেবল পারপাসে আমরা এটা ইউজ করতে পারবো। এই 3টা পারপাসে মনে রাখতে হবে, আমরা নন এগ্রিকালচারাল ল্যান্ডগুলো ইউজ করতে পারবো, অন্য কোনো পারপাসে ব্যবহার করা যাবে না। এরপর আসি সেকশন 6। আচ্ছা, সেকশন 6-এ কি বলছে, ম্যানার, মানে আমরা কিভাবে, এতক্ষণ বলছে কি, সেকশন 4-এ বলছে যে
কোন কোন পারপাসে আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব, এটা বলছে আমাদের সেকশন 6-এ। ম্যানার মানে হচ্ছে কি, কিভাবে ইউজ করব সেটা, হ্যাঁ, সেকশন 6-এ বলে দেওয়া আছে। তো কোন কোন ম্যানারে ইউজ করব? প্রথম কন্ডিশন হচ্ছে নট ইনকনসিস্টেন্ট উইথ সেকশন 4, মানে সেকশন 4-এ যে 3টা বলছে ওই 3টার সাথে সঙ্গতি রেখে ইউজ করতে হবে। ওই 3টা লঙ্ঘন করে আমরা কি করতে পারবো না, অন্য কোনো পারপাসে ইউজ করতে পারবো না। দ্বিতীয়ত বলছে নট ইম্পেয়ার দ্য ভ্যালু অফ ল্যান্ড, এমন ভাবে আমরা জমিটা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না যাতে কি করে, ইম্পেয়ার করে। ইম্পেয়ার মানে কি, ক্ষতি করা। হ্যাঁ, ভ্যালু অফ ল্যান্ড মানে জমির যে মূল্য বা জমির যে একটা ভ্যালু, ওইটাকে যাতে ক্ষতিগ্রস্ত না করে, হ্যাঁ, ইম্পেয়ার না করে, এমনভাবে আমাদেরকে জমিটি ইউজ করতে হবে। তাহলে প্রথম কন্ডিশন কি, সেকশন 4-এর সাথে অসঙ্গতি হতে পারবে না। 2 নম্বর হচ্ছে আমাদের জমির যে মূল্য বা জমির যে একটা এটা কি বলে, অ্যাকচুয়াল ওয়ার্ডটা আমি পাচ্ছি না। ভ্যালু অফ ল্যান্ড মানে হচ্ছে জমির কোনো ক্ষয়ক্ষতি করবে না, হ্যাঁ, জমির যে মূল্যায়ন সেটা কি করবে না, কমাবে না। এরপরে বলতেছে যে টিনেন্ট শ্যাল বি এনটাইটেল, টিনেন্ট কি করতে পারবে ওই জমিতে? তাহলে প্রথম 2টা কন্ডিশন কি করতে পারবে না, কি করতে পারবে না, সেগুলো হচ্ছে প্রথম 2টা। কি করতে পারবে ওই জমিতে? টিনেন্ট কি করতে পারবে এটা বলছে এখানে, যে টিনেন্ট শ্যাল বি এনটাইটেল টু ইরেক্ট এনি স্ট্রাকচার ইনক্লুডিং পাক্কা স্ট্রাকচার, যে কোনো স্থাপনা সে কি করতে পারবে, নির্মাণ করতে পারবে। যে কোনো স্থাপনা, পাক্কা স্ট্রাকচার সহ যে কোনো স্ট্রাকচার বা অবকাঠামো বা স্থাপনা সে কি করতে পারবে, নির্মাণ করতে পারবে। 2 নম্বর হচ্ছে টু ইরেক্ট মস্ক, টেম্পল, প্লেস অফ ওয়ার্শিপ, মানে মসজিদ, মন্দির কিংবা প্রার্থনাগার সে কি করতে পারবে, নির্মাণ করতে পারবে। ডিগ এনি ট্যাঙ্ক, কূপ খনন করতে পারবে। কূপ তো এখন নেই, এটা তো সেই 1949 সালের আইন। তো এখন হচ্ছে আমরা বিভিন্ন মোটরের জন্য আমরা কি করি, মোটর বসানোর জন্য আমরা করি আর কি, পানি উঠানোর জন্য যেই পাইপ লাইনটা খনন করি ওটা করা যাবে। তারপরে হচ্ছে কি, আর কি করতে পারবে, প্লান্ট ট্রি, গাছ লাগাইতে পারবে। ডিসপোজ অফ ইউটিলাইজ দ্য টিম্বার, কাঠ আছে, গাছ থেকে যে কাঠ হয় ওইটা আমরা ব্যবহার করতে পারবো। এনজয় ফ্লাওয়ার, ফ্রুট, আদার প্রোডাক্ট অফ ট্রি, গাছ থেকে যেই ফল ফুল হয় ওইগুলা সে ভোগ করতে পারবে আর কি। এরপরে আসি সেকশন 7। সেকশন 7-এ বলছে যে ইনসিডেন্ট অফ সার্টেন টেনেন্সিস, হ্যাঁ, ইনসিডেন্টস অফ সার্টেন টেনেন্সিস, সেকশন 7-এ মূলত এখানে আমরা সবাই জানি যে কোনো একটা জমি 12 বছর পর্যন্ত যদি দখলে থাকে সেক্ষেত্রে তার একটা অধিকার ওই জমির উপরে জন্মায়, এবং যদি আনইন্টারাপ্টলি কিংবা হচ্ছে কোনো বাধা বিপত্তি ছাড়াই সে যদি 12 বছর এটা তার দখলে রাখে, তাহলে যার জমি সে কিন্তু মালিকানা হারানোর একটা গ্রাউন্ড কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এটা সম্পর্কে সাথে আলোচনা করছে, কি বলছে আমরা একটু দেখি। বিস্তারিত বলছে এখানে, বলছে যে নন এগ্রিকালচারাল ল্যান্ড হ্যাজ বিন হেল্ড উইথ অর উইথাউট লিজ বাই ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট, অর্থাৎ ল্যান্ডলর্ড যদি কোনো টেনেন্ট কি করে, এটা লিজের মাধ্যমে কিংবা লিজ ছাড়া এই দখলে রাখতে দেয় আর কি। বিফোর দ্য কমেন্সমেন্ট অফ টিওপি অ্যাক্ট, মানে হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট পাশের পূর্বে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের পূর্বে যদি এমনটা হয়, অর অরিজিন অফ টেনেন্সি ইজ আননোন, যদি এই টেনেন্সিটা কীভাবে সে দখলে রাখছে ওটা যদি অজানা হয়, ঠিক আছে, জানে না, যদি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের পূর্বে হয় কিংবা কীভাবে এটা তার দখলে, ওটা যদি মানে টেনেন্সিটা যদি আননোন হয়, অজানা হয়, অথবা কি বলছে, অর আফটার দ্য কমেন্সমেন্ট অফ ট্রান্সফার প্রপার্টি, অথবা ট্রান্সফার অফ প্রপার্টি পাস হওয়ার পরে, ট্রান্সফার অফ প্রপার্টিটা কার্যকর হওয়ার পরে, হেল্ড ফর আ পিরিয়ড নট লেস দেন 12 ইয়ার্স, দখলে আছে 12 বছর, নট লেস দেন 12 ইয়ার, 12 বছরের কম নয়, তার মানে 12 বছর অথবা 12 বছরের বেশি সময় ধরে যদি কেউ কোনো একটা জমি দখলে রাখে, ঠিক আছে, কখন,
আফটার দ্য কমেন্সমেন্ট অফ ল্যান্ড। আচ্ছা, উইথাউট লিজ ইন রাইটিং, মানে লিখিত কোনো লিজ ছাড়া, হ্যাঁ, মানে লিখিত লিজের মাধ্যমে নয়, সে যে 12 বছর এটা ধারণ করে আছে এটা লিখিত আকারে না, এমন যদি হয়, কিংবা বলছে লিখিত, হ্যাঁ, লিজ ইন রাইটিং, অথবা লিজ ইন রাইটিং, লিখিত আকারে সে লিজটা মানে দখলে আছে লিখিত লিজের মাধ্যমে, বাট টার্ম নট স্পেসিফাইড, কিন্তু টার্ম কত সময়, ওই সময়টা স্পেসিফাইড করা নেই, নির্ধারণ করা নেই। অথবা বলছে টার্ম স্পেসিফাইড, সময়টা নির্ধারণ করা ঠিক আছে, কিন্তু কন্টিনিউ টু বি হেল্ড, সে এটা কী করতে আছে, ধারণ করে আছে, সে তার দখলে রাখছে এটা আফটার দ্য এক্সপায়ারেশন অফ দ্য টাইম লিমিটেড, ওই যে স্পেসিফাইড টার্মটা আছে ওইটা শেষ হওয়ার পরেও সে ওই জমিটা তার দখলে রেখে দিছে। এবার বলতেছে টোটাল পিরিয়ড নট লেস দেন 12 ইয়ার্স। এই যে আমরা বললাম স্পেসিফাইড, আনস্পেসিফাইড কিংবা টার্ম জানা নেই, হ্যাঁ, এই সময়গুলা যদি সে ধারণ করে থাকে, জমিটা যদি সে ধারণ করে থাকে 12 বছর কিংবা 12 বছরের বেশি, কোনোভাবেই 12 বছরের কম না। নট লেস দেন 12 ইয়ার মানে 12 বছরের কম না, তার মানে 12 বছর কিংবা 12 বছরের বেশি সময় ধরে যদি সে ধরে রাখে, সেটা যেভাবেই হোক, এতক্ষণ যা যা বললাম সেগুলো হচ্ছে ফাওয়াল অফ। মূল কথা হচ্ছে 12 বছর পর্যন্ত বা 12 বছরের বেশি সময় যদি সে এটা নিজের দখলে রাখতে পারে, সেটা যেভাবেই হোক, সে চুক্তির লিখিত চুক্তি, অলিখিত চুক্তি, কিংবা হচ্ছে কোনো নির্ধারিত সময় থাকুক কিংবা সময় এক্সপায়ার্ড হয়ে যাক, যেভাবেই হোক সে 12 বছর এটার দখলে আছে বা 12 বছরের বেশি সময় দখলে আছে, এমন যদি হয়। এরপর আবার বলছে যে ইফ ল্যান্ডলর্ড অ্যালাউড টু ইরেক্ট পাক্কা স্ট্রাকচার উইথিন এ স্পেসিফাইড টাইম, যদি নির্ধারিত সময়ের জন্য কোনো পাক্কা স্ট্রাকচার, কোনো স্থাপনা যদি বিল্ডিং টিল্ডিং যদি নির্মাণ করার কী করে অনুমতি দেয়, হ্যাঁ, মালিক আর কি, মালিক যদি কোনো অনুমতি দেয়, such পাক্কা স্ট্রাকচার হ্যাজ বিন ইরেক্টেড বিফোর দ্য এক্সপায়ারেশন অফ দ্য টাইম পিরিয়ড, যে টাইম পিরিয়ড দিছে ওইটার আগেই নির্মাণ কাজ শেষ, অথবা কন্টিনিউ আফটার দ্য এক্সপায়ারেশন অফ দ্য পিরিয়ড, অথবা ওই পিরিয়ডটা যে টাইম ফ্রেম দিছে ওইটা এক্সপায়ার্ড হয়ে গেছে, পার হয়ে গেছে, এরপরেও এই স্ট্রাকচারের কাজটা চলমান, ঠিক আছে, পাক্কা স্ট্রাকচারের কাজটা চলমান। অ্যান্ড বলতেছে ডিউরিং সাচ পিরিয়ড, এই যে এতক্ষণ যেগুলো বলছে ডিউরিং সাচ পিরিয়ড, ঠিক আছে, এই 12 বছর দখলে আছে যেভাবেই হোক, আরেকটা হচ্ছে কি পাক্কা স্ট্রাকচার নির্মাণ করার কথা ছিল, এবং ওই টাইম ফ্রেমটা পার হওয়ার পরেও সেটা নির্মাণ কাজ চলতেছে কন্টিনিউ, তাহলে ওই পিরিয়ডে, ডিউরিং সাচ পিরিয়ড, ওই পিরিয়ডে কি করতে পারবে না, টেন্যান্সি শ্যাল নট বি ইজেক্টেড বাই ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড কি করতে পারবে না, টেন্যান্সিটা কি করতে পারবে না, শ্যাল নট বি ইজেক্ট করতে পারবে না, উচ্ছেদ করতে পারবে না, মানে যার দখলে আছে ওই টেন্যান্টকে কি করতে পারবে না, সে তারাই দিতে পারবে না, উচ্ছেদ করতে পারবে না, তার জমি থেকে তার যে দখলে যে সে আছে টেন্যান্ট, ওই টেন্যান্টকে সে করতে পারবে না, ল্যান্ডলর্ড তারাই দিতে পারবে না, কারণ সে 12 বছর এখানে থাকার কারণে তার একটা কি হয়ে গেছে, এটা অধিকার জন্মে গেছে। তবে তারাই দিতে পারবে কোন ক্ষেত্রে, আনলেস দিয়ে একটা কথা আছে যে হি ইউজ দ্য প্রপার্টি আনফিট উইথ দ্য পারপাস অফ সেকশন 4, যদি ওই সেকশন 4 আমরা যে তিনটা ইসের কথা পড়লাম, কোন পারপাসে জমিগুলো ইউজ করা যাবে, ওই তিনটা পারপাস লঙ্ঘন করে যদি সে কোনো কাজ করে, জমিটা ইউজ করে, তাহলে তারাইতে পারবে, না হলে অন্যথায় কি করতে পারবে না, তারাইতে পারবে না, তাকে উচ্ছেদ করতে পারবে না। এবার বলছে যে 12 বছর যে সে থাকলো, তার তো একটা ইন্টারেস্ট এখানে জন্মে গেছে, তার একটা অধিকার কিন্তু এখানে চলে আসছে। এখন বলতেছে ইন্টারেস্ট অফ সাচ টেন্যান্সি, এই যে তার যে ইন্টারেস্টটা জন্মাইলো, তার যে একটা মালিকানা এখানে জন্মাইলো, শ্যাল বি ট্রান্সমিটেড বাই ইনহেরিটেন্স, এটা উত্তরাধিকার সূত্রে হস্তান্তর হইতে পারবে, মানে তার ছেলে, তার নাতি, এভাবে উত্তরাধিকার সূত্রে এটা ট্রান্সফার করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সফার্ড অ্যান্ড
bequeathed in some manner as his other immovable property. তার অন্যান্য প্রপার্টি যেভাবে স্থানান্তর করা যায় কিসের মাধ্যমে? bequeathed মানে কি উইলের মাধ্যমে। হ্যাঁ, উইলের মাধ্যমে যেভাবে সে করে ট্রান্সফার করে, ঠিক সেমভাবে এই জমিটাও সে ট্রান্সফার করতে পারবে। 12 বছর থাকার কারণে এমন একটা পাওয়ার, এমন একটা অধিকার তার ওই সম্পত্তির প্রতি জন্মে গেছে। ঠিক আছে, এরপরে আমরা সেকশন 8-এ চলে যাই। এখন বলতেছে যে 12 বছর দখলে থাকার পরে ওটা কি করতে হয়? রিনিউ করতে হয়। হ্যাঁ, ওটা কি করতে হয়? নবায়ন করতে হয়। রিনিউটা কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা আছে। রিনিউ অফ টেনেন্সি নট লেস দেন 12 ইয়ার, মানে এতক্ষণ যা যা পড়লাম 12 বছর পর্যন্ত যে অধিকারে থাকলে এটাকে কিভাবে রিনিউ করবে বলছে যে টেনেন্ট হেল্ড আ ল্যান্ড আন্ডার রাইটিং লিজ ফর নট লেস দেন 12 ইয়ার্স, যদি সে লিজের মাধ্যমে কি করে 12 বছর সে যদি ওইটা দখলে রাখে তাহলে কি হবে? আফটার দ্য এক্সপায়ারেশন অফ দ্য 12 ইয়ার্স, 12 বছর পার হওয়ার পরে হি শ্যাল বি এন্টাইটেল টু রিনিউয়াল অফ সাচ লিজ ফর পারপেচুইটি, মানে স্থায়ীভাবে সে এটা দখলে রাখার জন্য কি করতে, ওই লিজটা নবায়ন করতে সে কি হবে? অধিকারী হবে। মানে সে যেহেতু 12 বছর সে এটা লিজে রাখছে, 12 বছর পার হওয়ার পরে সে এটা স্থায়ীভাবে লিজ চাইতে পারবে মালিকের কাছে। কিসের ভিত্তিতে? বলছে ফেয়ার অ্যান্ড রিজনেবল রেন্ট। রেন্ট হবে এখানে, রেন্ট শব্দটা আসে নাই। ফেয়ার অ্যান্ড রিজনেবল রেন্ট, ঠিক আছে, যৌক্তিক যে ভাড়া, হ্যাঁ, যৌক্তিক ভাড়া বা যৌক্তিক টাকার বিনিময়ে সেটা স্থায়ীভাবে লিজ চাইতে পারে, রিনিউ করতে পারে। এখানে কিন্তু শ্যাল শব্দটা আছে, অবশ্যই সে পারবে এটা। হ্যাঁ, মাস্ট, শ্যাল মানে হচ্ছে মাস্ট। এরপরে বলছে হি শ্যাল নট বি ইজেক্টেড, তাকে ইজেক্ট করা যাবে না, উচ্ছেদ করা যাবে না ডিউরিং দ্য স্পেসিফাইড টার্ম, ওই যে লিজের যে 12 বছর সময়, ওই সময় কিংবা আফটার দ্য টাইম, 12 বছর পার হওয়ার পরে ইফ হি রিনিউ, যদি সে তার লিজটা রিনিউ করে নেয় তাহলে ওই টাইমটা পার হওয়ার পরও তাকে কি করা যাবে না? উচ্ছেদ করা যাবে না, আনলেস, যদি না আনফিট এক্সারসাইজ উইথ দ্য সেকশন 4, মানে সেকশন 4-এ যেই 3টা পারপাসের কথা বলছে ওইটা লঙ্ঘন করে যদি কোনো কাজ করে তাহলে উচ্ছেদ করা যাবে, এছাড়া উচ্ছেদ করা যাবে না। আর এইভাবে যেই জমিটা সে দখল করবে ওইটা কিন্তু আবার কি করা যাবে? ট্রান্সফার করা যাবে উত্তরাধিকার সূত্রে, আবার উইলের মাধ্যমে, গিফটের মাধ্যমে ওটা ট্রান্সফার করা যাবে। এরপরে বলছে এতক্ষণ পড়ছি আমরা 12 বছরের বেশি সময় বা 12 বছর দখলে রাখলে কি হবে সেটা। এখন বলতেছে যদি 12 বছরের কম হয়, লেস দেন 12 ইয়ার যদি হয়, 12 বছরের কম সময় যদি হয় তাহলে কি হবে? এটা নিয়ে সেকশন 9-এ বলছে। কত? সেকশন 9 কি বলছে? ল্যান্ড হ্যাজ বিন হেল্ড ফর মোর দেন 1 ইয়ার, 1 বছরের বেশি সময় ধরে কেউ যদি কোনো জমি দখলে রাখে, বাট লেস দেন 12 ইয়ার, কিন্তু সময়টা 12 বছরের কম। 1 বছরের চেয়ে বেশি ঠিক আছে, কিন্তু 12 বছরের কম। উইথাউট রাইটিং অর উইথ রাইটিং, যাই হোক, নন বাট টার্ম নট স্পেসিফাইড। আচ্ছা, লিখিত লিজের মাধ্যমে হোক অথবা অলিখিত লিজের মাধ্যমে হোক, যাই হোক, শ্যাল বি লাইবল টু ইজেক্টমেন্ট অন ওয়ান অর মোর গ্রাউন্ডস। এখন 12 বছরের কম সময় যদি কেউ লিজ এর মাধ্যমে কোনো জমি দখল করে রাখে তাহলে তাকে উচ্ছেদ করা যাবে, কিন্তু এমনি তো আর উচ্ছেদ করা যাবে না, কিছু গ্রাউন্ড থাকবে। কোন কোন গ্রাউন্ডে করা যাবে সেগুলো আমরা একটু দেখি। গ্রাউন্ডগুলো একটু দেখি। এই যে এখানে বলছে গ্রাউন্ড, প্রথম গ্রাউন্ড হচ্ছে ইউজড দ্য ল্যান্ড আনফিট উইথ দ্য পারপাস অফ সেকশন 4। এটা তো আমরা বারবারই পাচ্ছি যে সেকশন 4-এ যে 3টা পারপাসের কথা বলছে, ওই পারপাসে যদি জমিটা ইউজ না করে, অন্য কোনো পারপাসে ইউজ করলে তাহলে তাকে উচ্ছেদ করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে টার্ম অফ লিজ, লিজের যে সময়টা, যে সময়ের জন্য লিজ দিছে 12 বছরের কম সময়, কিন্তু যে সময়ের জন্য তার লিজটা দিছে ওই টার্মটা কি হয়ে গেছে? এক্সপায়ার্ড হয়েছে, হ্যাজ এক্সপায়ার্ড, ওইটা শেষ হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে হ্যাজ বিন টার্মিনেটেড বাই
ল্যান্ডলর্ড বাই 6 মান্থ নোটিস। 6 মাস আগে কি করতে পারে, ল্যান্ডলর্ড যে আছে সে কি করতে পারে, নোটিশ দিতে পারে যে তুমি জমিটা কি করো দিয়ে দাও। তাহলে ওই লিজটা ওইভাবেও টার্মিনেটেড হইতে পারে। 6 মাসের নোটিশ দিয়ে ল্যান্ডলর্ড কি করতে পারবে, নিয়ে নিতে পারবে। তবে এই ক্ষেত্রে তাকে কিছু কম্পেনসেশন দিতে হবে। কীরকম কম্পেনসেশন? রিজনেবল কম্পেনসেশন অন অ্যাকাউন্ট অফ কস্ট অফ রিমুভাল অফ এনি স্ট্রাকচার ইরেক্টেড। যদি সে কোনো স্থাপনা নির্মাণ করে থাকে ওই সময়ের মধ্যে, মানে যে সময়ের জন্য লিজ দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে যদি সে কোনো বিল্ডিং বানায় থাকে, কোনো স্থাপনা নির্মাণ করে থাকে, তাহলে ওটার জন্য সে কী করবে, ল্যান্ডলর্ড কী করবে, কম্পেনসেশন দিবে। অথবা যদি কোনো ইমপ্রুভ করে থাকে, যে জমিটা সে লিজ দিছে ওই জমিটা যদি সে কোনো উন্নয়ন করে থাকে ওই জমিতে, হ্যাঁ, তাহলে ওই টাকাটা তাকে দিতে হবে। এবং অন্যান্য যদি কোনো এক্সপেন্সেস থাকে, অন্যান্য ব্যয় যদি সে করে থাকে জমির লিজ নেওয়া জমির মধ্যে সে যদি কোনো অন্যান্য ব্যয় করে থাকে সেটাও দিতে হবে। এটা ডিটারমাইন করবে কে? ডেপুটি কমিশনার বা ডিসি এটা বলে দিবে, নির্ধারণ করে দিবে যে কত টাকা সে এখানে ব্যয় করছে। ওইটার ভিত্তিতে সে ল্যান্ডলর্ড এটা পরিশোধ করে 6 মাসের নোটিশ দিয়ে কি করতে পারে, লিজটা টার্মিনেট করতে পারে। তাহলে এই 3টা গ্রাউন্ডে 12 বছরের কম সময়ের যে লিজগুলো ওইগুলা টার্মিনেট হইতে পারে। সেকশন 9 এ কি বলছে? সেকশন 9 এতে বলছে যে এই যে ল্যান্ড যে হোল্ড করবে 12 বছরের কম, এই সময়গুলো যে আমরা বলতেছি এগুলো কিভাবে কাউন্ট হবে, এই কম্পিউটেশন অফ টাইম এটা সম্পর্কে বলছে। পিরিয়ডটা কিভাবে কম্পিউটিং হবে বা এটা কিভাবে গণনা হবে সময়টা। বলছে যে লেন্থ অফ পজেশন মানে দখলের যেই সময়টা ওইটা দীর্ঘ হবে। কিরকম দীর্ঘ হবে? বলছে যে হিজ পজেশন অ্যান্ড প্রিডিসেসর্স ইন ইন্টারেস্ট, মানে সহজ কথা হচ্ছে তার যে লিজ নিছে তার দখল পাশাপাশি হচ্ছে তার পূর্বপুরুষের যদি দখল থাকে সেটাও এখানে কাউন্ট হবে। প্রিডিসেসর্স মানে হচ্ছে পূর্বপুরুষ, তার পূর্বপুরুষের দখলে থাকলে ওই মেয়াদটাও এখানে যুক্ত হবে। ধরা যাক সে উত্তরাধিকার সূত্রে লিজকৃত জমিটা সে দখল পাইছে। এখন সে দখল পাইছে হয়তো বা 4 বছর পরে, আগের 4 বছর তার বাবা কিংবা তার পূর্বপুরুষ এর দখলে ছিল, সে উত্তরাধিকার সূত্রে তার জমিটা পাইছে, মানে 4 বছর পরে তার বাবা মারা যাওয়ার পরে ওটা পাইছে। তাহলে এরপরে সে আরও হয়তো 3 বছর তার দখলে রাখলো। তাহলে এই যে তার বাবা 4 বছর রাখলো, সে 3 বছর রাখলো, টোটাল কত বছর হলো? 7 বছর। এই 7 বছর পুরোটা কাউন্ট হবে, শুধু সে যত সময় রাখছে সেটা না, পুরোটা এখানে কাউন্ট হবে। এবং শর্ত দিয়ে দিছে নো ব্রেক বিটুইন দ্য পিরিয়ডস। ঠিক আছে, তার বাবা রাখছে যে, এবং তার বাবার বা তার পূর্বপুরুষদের দখল এবং তার দখলের মধ্যে কোনো বিরতি থাকতে পারবে না, ব্রেক থাকতে পারবে না। হ্যাঁ, এটা সাথে সাথে হইতে হবে। তাহলে ওই টোটাল সময়টা গণনা করে 12 বছর হোক, 7 বছর হোক, 8 বছর হোক, যে সময়টাই হয় ওইটা দুটা একসাথ করে মিলায়া গণনা করতে হবে আর কি সময়টা। আচ্ছা, এরপরে বলছে যে ম্যানার অফ ট্রান্সফার অফ নন এগ্রিকালচারাল ল্যান্ড। এতক্ষণ আমরা কিভাবে ইউজ করব, তারপর হচ্ছে কোন উদ্দেশ্যে ইউজ করা যাবে এগুলো পড়লাম। এখন হচ্ছে আমরা জমিটা তো আমরা কি করি, একজনের কাছে আরেকজনের কাছে ট্রান্সফার করি, হস্তান্তর করি, সেটা কিভাবে করব, সেটার পদ্ধতিটা কি, অকৃষি জমি ট্রান্সফারের পদ্ধতিটা কি সেটা সম্পর্কে আলোচনা করছে সেকশন 23। কি বলছে? অকৃষি জমি যদি ট্রান্সফার করতে হয় তাহলে কি করতে হবে? শ্যাল বি মেড বাই রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট। কিসের মাধ্যমে? অবশ্যই রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট, মানে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে এটা ট্রান্সফার করতে হবে। মাস্ট হ্যাভ সেল প্রাইস অর ভ্যালু অফ ল্যান্ড। অবশ্যই ওই জমিটার কি থাকতে হবে? সেল প্রাইস, মানে আমি যেটা বিক্রি করতেছি ওই বিক্রির মূল্যটা ওই রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকতে হবে।
তবে কিছু কিছু ক্ষেত্রে রেজিস্টার লাগে না। নো নিডেড রেজিস্টার। কোন ক্ষেত্রে রেজিস্টার লাগবে না? ভ্যাকুইস্ট। যদি আমি উইল করে দিই, উইলের মাধ্যমে যদি ট্রান্সফার করি, তাহলে তো এখানে রেজিস্টার না হলেও চলবে। এরপরে বলতেছে যে সেল ইন এক্সিকিউশন অফ ডিক্রি। ডিক্রি বলতে এখানে আদালতের ডিক্রি, ডিক্রি অফ কোর্ট আর কি। তো আদালতের কোনো রায় বাস্তবায়নের জন্য যদি বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে রেজিস্টারের প্রয়োজন নেই। 3 নম্বর হচ্ছে সার্টিফিকেট সাইন আন্ডার পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913। 1913 সালের পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট একটা আইন আছে, ওটার অধীনে যদি কোনো সনদ কি হয়, সাইন হয়, কোনো সার্টিফিকেট যদি সাইন হয়, ওইটার মাধ্যমে যদি বিক্রি করা হয়, তাহলে কি হবে? রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। তাহলে এই 3টা ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। আদারওয়াইজ আমাদেরকে কী করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্টার যে ইনস্ট্রুমেন্ট আছে ওটাতে সেল প্রাইসটা থাকতে হবে, উল্লেখ থাকতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে বলছে যে ট্রান্সফার করতে হলে আমাদেরকে অবশ্যই গিভিং নোটিশ দিতে হবে। কাকে নোটিশ দিতে হবে? ল্যান্ডলর্ড হু ইজ নট পার্টি অফ ট্রান্সফার, যে এই ট্রান্সফারের পক্ষ না, পার্টি না, তাকে কি করতে হবে? নোটিশ দিতে হবে। আবার প্রসেস ফি আছে, ওইটা পরিশোধ করতে হবে। এবং বলতেছে যে কি, ব্যাকউইস্টের ক্ষেত্রে সেম ম্যানার অনুসরণ করবে, নোটিশ দিতে হবে, প্রসেস ফি দিতে হবে। এক্সিকিউশন ইন সেল আন্ডার রিকভারি অ্যাক্ট, আচ্ছা রিকভারি অ্যাক্টের আন্ডারে হলেও সেক্ষেত্রে নোটিশ দিতে হবে, প্রসেস ফি দিতে হবে। তার মানে হচ্ছে যেভাবেই আমরা এটা ট্রান্সফার করি, হোক সেটা প্রথম প্রক্রিয়ায় কিংবা হচ্ছে আনরেজিস্টার্ড প্রক্রিয়ায়, মানে ব্যাকউইস্ট, এক্সিকিউশন অফ ডিক্রি অফ কোর্ট, তারপর হচ্ছে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের আন্ডারে, এই 3টা উপায়েও যদি আমরা এটা ট্রান্সফার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? নোটিশ সার্ভ করতে হবে। কাকে? যার এখানে ইন্টারেস্ট আছে এই জমিটাতে, যে মানে এই জমির পার্টি না, কিন্তু এই জমিতে তার ইন্টারেস্ট আছে, এমন ব্যক্তিদেরকে কী করতে হবে? নোটিশ দিতে হবে, এবং পাশাপাশি এটার যে নোটিশের যে প্রসেস ফিটা আছে ওইটাও পরিশোধ করতে হবে। আরেকটা কথা বলছে, ট্রান্সফার প্রপার্টি আন্ডার সেকশন 24, কিন্তু যদি আমরা 24-এর আন্ডারে, সেকশন 24-এর আন্ডারে সম্পত্তিটা ট্রান্সফার করি, 24 একটু পরেই পড়বো, 24 হচ্ছে প্রিএমশন। যদি প্রিএমশনের আন্ডারে যদি আমরা কি করি, প্রিএমশনের মাধ্যমে যদি জমিটা আমরা ট্রান্সফার করি, তাহলে নোটিশ দিতে হবে কাদেরকে? অন অল কো-শেয়ারার টেন্যান্ট হু আর নট পার্টি অফ ট্রান্সফার। সকল কো-শেয়ারার টেন্যান্ট যারা আছে, সব কো-শেয়ারার টেন্যান্ট এই জমির সাথে সম্পৃক্ত সবাইকে নোটিশ সার্ভ করতে হবে। হ্যাঁ, যারা এই জমির পার্টি না কিন্তু তাদের ইন্টারেস্ট আছে, হ্যাঁ, তো ওই সকল টেন্যান্টদেরকে কী করতে হবে? নোটিশ সার্ভ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের প্রিএমশন। আচ্ছা, তাহলে প্রিএমশনটা আমরা নেক্সট ভিডিওতে আমরা কভার করবো ইনশাল্লাহ। প্রিএমশন এবং ইমপ্রুভমেন্ট অফ নন এগ্রিকালচারাল ল্যান্ড, ওটা